আচ্ছা দেখো, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে জারণ বিজারণ। ইংরেজিতে বলা হয় কি অক্সিডেশন রিডাকশন। জারণ বিজারণের ধারণা তোমাদের সবারই আছে, তোমরা ক্লাস 8 থেকেই জারণ বিজারণ পড়ছো। তা দেখবে ক্লাস 8 আমরা যখন জারণ বিজারণ প্রথম পড়া শুরু করেছিলাম তখন দেখেছিলাম কি অক্সিজেন পরমাণুর যুক্ত হওয়া বা অক্সিজেন পরমাণু বেরিয়ে যাওয়া, তার সাহায্যে জারণ বিজারণ বলা হয়েছিল। অথবা হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়া বা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে যাওয়া, তার সাপেক্ষে জারণ বিজারণ বলা হয়েছিল। তো এখন আমরা ক্লাস 11-এ উঠে ওই হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হওয়া বেরিয়ে যাওয়া এই ধারণা থেকে বাইরে চলে আসব। এসে আমরা আলোচনা করব অক্সিডেশন নাম্বারের সাহায্যে জারণ বিজারণ, জারণ সংখ্যার সাহায্যে জারণ বিজারণ, যেটা তোমরা জানো। ক্লাস 8-এও দেখবে কিছু রিয়াকশান ছিল, যেমন ধরো এরকম একটা রিয়াকশান ক্লাস 8-এ থাকে, SN4+ প্লাস Fe2+ থেকে SN2+ প্লাস Fe3+ দিয়ে আমরা এখান থেকে জারণ বিজারণ ক্লাস 8-এ শিখেছিলাম যে 4+ থেকে 2+ এটাকে বলা হয় বিজারণ, আর Fe2+ থেকে Fe3+ এটাকে বলা হয় জারণ। এটা তোমরা জানো। অর্থাৎ এই জারণ বিজারণের যে ধারণা, তাতে বলা হচ্ছে কি যদি কোথাও জারণ স্তর বাড়ে, এই যে অক্সিডেশন নাম্বার মাথায় যেগুলো লেখা থাকে সেটা অক্সিডেশন নাম্বার বলে। এটা পূর্ণ সংখ্যায় হবে, ধনাত্মক ঋণাত্মক বা শূন্য যে কোনোটাই হতে পারে। তা যদি কোথাও দেখি যে এই অক্সিডেশন নাম্বারটা বাড়ছে তাহলে তাকে বলি জারণ, আর যদি কোথাও এই অক্সিডেশন নাম্বার কমে যায় তখন সেটাকে বলা হয় বিজারণ। ধরো আমি লিখলাম A থেকে A+ বা A2+ বা A3+, যা ইচ্ছা লিখতে পারি। তার মানে আসলে কি হচ্ছে, এখানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে ইলেকট্রন ছেড়েছে একখানা বলে A+ লিখেছে। তাহলে ইলেকট্রনীয় মত অনুসারে যদি কোনো পরমাণু ইলেকট্রন ছাড়ে, এক বা একাধিক ইলেকট্রন ছাড়ে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় জারণ প্রক্রিয়া। আর ধরো B ছিল, একখানা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে B- হয়ে গেল, B- হয়ে গেল। তাহলে একখানা ইলেকট্রন গ্রহণ করলে তখন আমরা সেই প্রক্রিয়াকে বলবো কি বিজারণ প্রক্রিয়া। সেটা একখানা ইলেকট্রন হতে পারে, একাধিক ইলেকট্রন হতে পারে। অর্থাৎ ইলেকট্রনীয় মত অনুসারে কোনো পরমাণু যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলি জারণ, আর কোনো পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় বিজারণ বা রিডাকশন। এখন এরকমভাবে যদি জারণ স্তর লেখা থাকে তাহলে তো তোমরা জারণ বিজারণ খুব সহজেই নির্ণয় করে নিতে পারবে, যে কোথায় জারণ স্তর বাড়ছে কোথায় জারণ স্তর কমছে হিসাব করে নিতে। কিন্তু তোমাকে যদি কোনো যৌগ আকারে দিয়ে দেয়, সেই যৌগর মধ্যে থেকে কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে এটা যদি জানতে হয়, তাহলে দেখতে হবে কি যৌগটার মধ্যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর প্রত্যেকটার জারণ স্তরকে পৃথক পৃথকভাবে গণনা করে তবে আমরা জারণ বিজারণ নির্ণয় করতে পারি, পৃথক পৃথকভাবে নির্ণয় করতে। এখন এই পৃথক পৃথকভাবে নির্ণয় করার জন্য আমাদের কতগুলো পদ্ধতি ব্যবহার করতে হবে, কতগুলো নিয়ম জানতে হবে। যেমন আমাদের যদি আয়নীয় যৌগ হয়, আয়নীয় যৌগ, তাহলে জারণ সংখ্যা বের করা খুব সহজ। আয়নীয় যৌগের ক্ষেত্রে তোমরা জানো যে একটা যৌগ গঠনের সময় কোনো পরমাণু ইলেকট্রন ছাড়বে, কোনো পরমাণু ইলেকট্রন নেবে। তাই কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন ছাড়ে সেটাই তার জারণ স্তর লিখে দিই।
যদি কেউ একটা ইলেকট্রন ছাড়ে তাহলে +1 লিখবো, কেউ দুটো ছাড়লে 2+ লিখবো। যেমন ধরো NaCl, এক্ষেত্রে তুমি জানো যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছিল, তাহলে সোডিয়ামের জারণ স্তর +1, Cl এর জারণ স্তর -1 বলে দিলাম। MgO, তুমি জানো অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ে, তাহলে ম্যাগনেসিয়াম +2, এখানে -2 লিখে দিলাম। CaCl2, তুমি জানো ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ে, তাহলে ক্যালসিয়াম +2, আর ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে, যে দুজনাই মোট দুটো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে Cl-, আমরা কিন্তু -2 লিখব না। তাহলে জারণ স্তর, এই কথাটা মাথায় রাখবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জারণ স্তর কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে হিসাব করা হচ্ছে। এখানে দুটো Cl মিলে -2 হবে, কিন্তু তাই বলে -2 লিখিনি, -1 লিখেছি, তাহলে -1 × 2 মানে -2, এই যে নিচে 2 আছে তার সঙ্গে এটা গুণ। আর এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে +2 হচ্ছে গুণ, তাহলে +2 -2। এরকমভাবে ধরো Al2O3 লিখলাম, তাহলে Al2O3 লিখলে অ্যালুমিনিয়াম হচ্ছে কি +3, অক্সিজেন হচ্ছে -2। তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে তোমার জারণ স্তর গণনা করা খুবই সহজ। কি করে দিচ্ছ না, তো কে কতগুলো ইলেকট্রন ছাড়ছে, কে কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে, সেই সংখ্যাটা জেনে নিয়ে সরাসরি আমরা জারণ স্তর গণনা করতে পারি। কিন্তু যদি সমযোজী যৌগ থাকে তাহলে কিন্তু সমস্যা, কিন্তু সমযোজী যৌগেরও জারণ বিজারণ হয়, এটা নয় যে সমযোজী যৌগ মানে জারণ বিজারণ হবে না। তাই এই সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগের মধ্যে উপস্থিত মৌলগুলির জারণ স্তর গণনা করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে মাথায় রাখবো। যেমন আমরা মাথায় রাখবো যে একটা যৌগের সামগ্রিক জারণ স্তর সবসময় 0 হবে। কোনো যৌগের মোট জারণ স্তর সর্বদা 0 হবে। মানে ধরো তুমি একটা মলিকিউল নিলে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এর ওভারঅল অক্সিডেশন নাম্বার কিন্তু 0। এদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হতে পারে, কিন্তু ওভারঅল 0। তুমি ধরো অ্যামোনিয়া নিলে, তাহলে এর ওভারঅল অক্সিডেশন নাম্বার কিন্তু 0। তাহলে এটা একটা নিয়ম আমরা শিখলাম, যে একটা যৌগের ক্ষেত্রে মোট অক্সিডেশন নাম্বার সবসময় 0 হবে। আবার মাথায় রাখবে, যদি কোথাও কোনো মৌল মুক্ত অবস্থায় থাকে বা সমযোজী সমপরমাণুযুক্ত অণু গঠন করে, তখন তাদের জারণ স্তর আমরা 0 ধরে নিই। তাহলে কোনো মৌল মুক্ত অবস্থায় থাকলে বা সমপরমাণুযুক্ত অণু গঠন করলে তাদের জারণ স্তর 0 ধরা হয়। যেমন ধরো তোমার জেডেন আছে, তাহলে জেডেনের জারণ স্তর 0 বলবো। অনেক বিক্রিয়া আছে জেডেন প্লাস H2SO4, তাহলে সেখানে জেডেনের জারণ স্তর কত বলবো? 0। ধরো কপার আছে 0, ধরো আয়রন আছে 0। আবার যদি একই পরমাণু দ্বারা গঠিত অণু হয়, যেমন H2, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ স্তর 0। নাইট্রোজেন 0, সালফার S8 তাও 0,
ফসফরাস P4 তাও শূন্য। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে শূন্য হবে যদি দেখি যে অণুগুলো একই পরমাণু দ্বারা গঠিত হয় অথবা কোনো একটা পরমাণু কোনো বিক্রিয়ায় মুক্ত অবস্থায় অবস্থান করে। আর দেখো তোমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট সেটা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যোজ্যতা দেখতে পাই। এখানে যে নিয়মগুলো বলবো যার যার ক্ষেত্রে এগুলো কিন্তু ফিক্সড, সমস্ত যৌগের ক্ষেত্রে এই অক্সিডেশন নাম্বারগুলো ফিক্সড। এইগুলোকে ধরে নিয়ে অন্যের যোজ্যতা অন্যের জারণ স্তর আমরা ক্যালকুলেট করি। যেমন আমরা বলছি কি হাইড্রোজেনের ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে মাথায় রাখবে হাইড্রোজেনের জারণ স্তর আমরা +1 ধরি। যেমন ধরো জল, অ্যামোনিয়া, সালফুরিক অ্যাসিড, এই সমস্ত মলিকিউলগুলোর ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের জারণ স্তর ধরব +1। তাহলে সাধারণ ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ স্তর +1 ধরা। যেমন H2O, তাহলে বলবো হাইড্রোজেন +1 এ আছে। অ্যামোনিয়া হাইড্রোজেন বলবো +1 এ আছে। সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন বলবো +1 স্টেটে আছে। প্লাস মানে +1। আবার মাথায় রাখবে যদি ধাতব হাইড্রাইড হয়, যেমন ধরো সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এই সমস্ত ক্ষেত্রে হাইড্রোজেন জারণ স্তরকে ধরা হয় -1। তাহলে ধাতব হাইড্রাইড এর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ স্তর -1 ধরা হয়। তাহলে ধাতব হাইড্রাইড কীরকম বলছি, যেমন ধরো সোডিয়াম হাইড্রাইড, তাহলে তীব্র তড়িৎ ধাতুগুলোর সঙ্গে যুক্ত থাকলে এরকম হবে -1। ক্যালসিয়াম হাইড্রাইড -1। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম দুই ধরনের জারণ স্তর দেখতে হবে, এক হচ্ছে +1 সাধারণ ক্ষেত্রে, ধাতব হাইড্রাইড যদি হয় তাহলে -1। নেক্সট দেখো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনেরও বিভিন্ন রকমের জারণ স্তর দেখতে পাওয়া যায়। সাধারণ অবস্থায় অক্সিজেনের জারণ স্তর -2 ধরা। সাধারণত আমরা অক্সিজেন জারণ স্তর ধরব -2। যেমন ধরো H2O, তাহলে অক্সিজেন বলবো -2। CO2 অক্সিজেন বলবো -2। তাহলে সাধারণত অক্সিজেন জারণ স্তর -2। বেশিরভাগ ক্ষেত্রে এটা করে। যদি পারক্সাইড যৌগ হয়, পারক্সাইড যৌগ, সেই ক্ষেত্রে অক্সিজেন জারণ স্তর -1 ধরা। মাথায় রাখবে পারঅক্সাইড যৌগে অক্সিজেনের জারণ স্তর -1 ধরা। পারক্সাইড যৌগ কীরকম, যেমন হাইড্রোজেন পারক্সাইড, এর যদি স্ট্রাকচার দেখো তাহলে দেখবে H বন্ড O বন্ড H। তাহলে এই যে অক্সিজেনগুলো O বন্ড O লিঙ্কেজ থাকলে তখন সেগুলো বলা হয় পারক্সাইড যৌগ। তাহলে এর ক্ষেত্রে অক্সিজেন জারণ স্তর ধরবো -1 H2। বা Na2O সোডিয়াম পারক্সাইড, তাহলে এখানেও অক্সিজেন জারণ স্তর হচ্ছে -1। তাছাড়া সাধারণত আমরা কি বললাম -2।
আবার মাথায় রাখবে যদি সুপার অক্সাইড যৌগ হয়, যেমন পটাশিয়াম অক্সাইড, সুপার অক্সাইড ক্ষার ধাতুর সঙ্গে যদি যুক্ত থাকে, সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ স্তর মাইনাস হাফ ধরা, মাইনাস হাফ ধরা। যেমন ধরো KO2, এখানে অক্সিজেন জারণ স্তর দেবো মাইনাস হাফ। শর্ট কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট, সুপার অক্সাইড অক্সিজেন জারণ স্তর কত মাথায় রাখবে, মাইনাস হাফ। আবার মাথায় রাখবে যদি অক্সিজেন তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল যেমন ফ্লুরিনের সঙ্গে যুক্ত থাকে, সব অক্সিজেন থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক কী হয়, ফ্লুরিনই হয়, ফ্লুরিনের থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক কেউ নাই। তাহলে ফ্লুরিনের সঙ্গে যুক্ত থাকলে তখন অক্সিজেন জারণ স্তর ধরা হয় +2। ফ্লুরিন মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকলে জারণ স্তর +2 ধরা হয়। যেমন F2O, এখানে অক্সিজেন বলবো +2 স্টেট আছে। তাহলে অক্সিজেনে কিন্তু এরকম 4টে ভিন্ন অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যাচ্ছে, -2, -1, -1 আর +2, এরকম 4খানা জারণ স্তর অক্সিজেনের দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু ফিক্সড, এই ক্ষেত্রে এগুলো ফিক্সড, এগুলো রেফারেন্স হিসেবে ধরে আমরা অন্যগুলোর হিসাব করব। নেক্সট মাথায় রাখবে ফ্লুরিনের জারণ স্তর যৌগিক অণুতে সর্বদা -1। ফ্লুরিন অণু হলেই, ফ্লুরিন পরমাণু যদি থাকে তাহলে তার জারণ স্তর আমরা সবসময় ধরব -1। এছাড়াও মাথায় রাখবে যেগুলো ক্ষার ধাতু মৌল, কোনগুলো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, এদের জারণ স্তর সবসময় ধরবে যৌগ অবস্থায় +1। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মৌল, এদের জারণ স্তর ধরবে +2। কোনগুলো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। আবার অ্যালুমিনিয়ামের জারণ স্তর, শুধু গ্রুপ 13 সবার নয়, ফিক্সড যেগুলো সেটারই বলছি। অ্যালুমিনিয়ামের জারণ স্তর যৌগ অবস্থায় থাকলে সবসময় ধরা হয় +3। এগুলো আমরা ধরে নিয়ে, রেফারেন্স হিসাবে ধরে নিয়ে অন্যগুলোর হিসাব করতে পারব। এছাড়াও তোমরা কতগুলো মূলকের জারণ স্তর মনে রাখবে, মূলকগুলোর জারণ স্তর না জানলে মূলকের মধ্যে যে পরমাণুগুলো থাকে সেগুলোর আবার হিসাব করতে অসুবিধা হবে। যেমন ধরো SO4 2-, তাহলে এই গোটাটার জারণ স্তর হচ্ছে -2, যার যা আধান থাকবে সেটা। ধরো আমি বললাম CN-, তাহলে জারণ স্তর গোটা CN এর হচ্ছে -1। PO4 3-, তাহলে মোট জারণ স্তর হবে -3। OH-, তাহলে এর মোট জারণ স্তর হবে -1। NO3-, -1। NO2-, -1। তাহলে এরকম আমরা কতগুলো মূলকের ক্ষেত্রে মোট জারণ স্তর মনে রাখব।
তাহলে এই নিয়মগুলো যদি মনে রাখো, এই রেফারেন্সগুলোকে যদি মনে রাখো, তাহলে তুমি কি করতে পারবে, এই রেফারেন্সের সাহায্যে যে কোনো অজানা মৌলের জারণ স্তর হিসাব করা যাবে। এগুলো দিয়েই আসলে বিভিন্ন যৌগ গঠন হয়, তার জন্য এগুলো জারণ স্তরকে মনে রাখবে, তাহলেই প্রত্যেকটা মৌলের জারণ স্তর এইভাবে কিন্তু এগুলোর সাহায্য নিয়ে হিসাব করতে পারবে। এবার আমি কিছু উদাহরণ তোমাদের দেখিয়ে দেবো, তাহলে ধারণাটা স্পষ্ট হবে যে কীভাবে আমরা জারণ স্তরটা হিসাব করতে পারছি। দেখো, তোমরা বিভিন্ন অণু দেখেছো, সমযোজী অণু সম্বন্ধে জানো, তো সেই অণুগুলোর ক্ষেত্রে কীভাবে জারণ স্তর আসে সেটা লক্ষ্য করো। বই পড়বে, আরও বেশি উদাহরণ দেখবে, আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো তুমি কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বনের ভ্যালেন্সিটা ফিক্সড, অক্সিজেনের ভ্যালেন্সিটা ফিক্সড -2 হয়, কিন্তু কার্বন কত সেটা তো আমি জানি না। তাহলে কি করব, কার্বন জানি না, নিচে দাগ দিলাম, এক্স ধরলাম। অক্সিজেন দুটো আছে, -2 করে, আর ওভারঅল আমরা কি জানি 0 হবে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলবো কি +4। অ্যামোনিয়া, এখানে যদি বলি নাইট্রোজেন কত, আন্ডারলাইন করে দিলাম, তাহলে নাইট্রোজেনটা জানি না, এক্স ধরলাম। হাইড্রোজেন হচ্ছে +1 করে, ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল -3, নাইট্রোজেন স্তর -3 হয়ে গেল। এরকমভাবে তুমি বিভিন্ন মলিকিউলের ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারো। ধরো তোমাকে দিয়ে দেওয়া হলো H2SO4, সালফারের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে সালফারটা জানি না, এর অজানা। রেফারেন্স হিসেবে হাইড্রোজেন অক্সিজেন দেখো আমাদের জানা আছে, তাহলে 2 × +1 হাইড্রোজেনের, সালফার জানি না, অক্সিজেন -2 করে, মোটের উপরে 0, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে +6, তাহলে এখানে সালফারের জারণ স্তর +6। বাকিগুলো তো জানাগুলোর সাহায্য নিয়ে অজানাটাকে হিসাব করা। HNO3, নাইট্রোজেন জানি না, ফিক্সড নয়, তাহলে হাইড্রোজেন +1 একটাই আছে, নাইট্রোজেন এক্স ধরলাম, অক্সিজেন -2 করে 3টে, ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হলো +5। তাহলে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে জারণ স্তর বলবো, নাইট্রোজেনের ক্ষেত্রে +5 আছে। এরকমভাবে ধরো আমি দিয়ে দিলাম KMnO4, ম্যাঙ্গানিজটা জানি না, ম্যাঙ্গানিজ খাট ধাতুও নয়, আবার জানা মৌলও নয়, কিন্তু পটাশিয়াম তো খাট ধাতু, তাহলে পটাশিয়াম একটা আছে +1, ম্যাঙ্গানিজ জানি না, অক্সিজেন -2, ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু হয়ে গেল +7। K2Cr2O7, ক্রোমিয়াম জানি না, তাহলে 2 × +1 খাট ধাতু, 2 × x, কারণ আমরা প্রত্যেকটার জন্য হিসাব করছি 2x, 7 × -2 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু +12, x ইকুয়াল টু +6, তাহলে ক্রোমিয়ামের জারণ স্তর এখানে প্রত্যেকটা +6 স্টেটে আছে। বুঝতে পারছি? ধরো তোমাকে দিয়ে দেওয়া হলো HClO4, সিএলটা কত, তাহলে হাইড্রোজেন রেফারেন্স হিসাবে জানি +1, ক্লোরিন জানি না, অক্সিজেন -2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো +7। তাহলে এইভাবে কিন্তু আমরা হিসাব করতে পারব। আবার দেখো, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ CaOClCl, CaOClCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সঙ্গে। এখানে দুখানা ক্লোরিন আছে, এই দুখানা ক্লোরিনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তো তোমাদের মাথায় রাখতে হবে OClটা একটা মূলক, এর মোট জারণ স্তর -1 হয়। তাহলে প্রথমে আমি এই সিএলটা হিসাব করি, ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু +2, OCl হচ্ছে -1,
ক্লোরিন জানি না, ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু আমি বলবো কি -1। আর এই OCl এর মধ্যে সেলটা কত? OCl মাইনাস, তো তাহলে অক্সিজেন -2, ক্লোরিনটা জানি না x ইকুয়াল টু -1। যেটা থাকবে সেটা কিন্তু লিখতে হবে, যদি কিছু না থাকে তাহলে 0, নাহলে যা যা অংশ থাকবে সেটা টোটাল লিখতে হবে। তাহলে x সমান তুমি পাবে +1। তাহলে এখানে ক্লোরিনের জারণ স্তর এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে +1। তাহলে ব্লিচিং পাউডারে কিন্তু দুখানা ক্লোরিনের জারণ স্তর দুই রকম দেখতে পাওয়া যাচ্ছে। আবার ধরো FeCO5, FeCO5, এখানে তোমাকে Fe এর অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হবে। তাহলে Fe জানি না, x ধরলাম, CO কার্বন মনোক্সাইড, এটা কিন্তু একটা মলিকিউল বোঝাচ্ছে। তাহলে মলিকিউল সবসময় প্রসম হয়, তাহলে 5 × 0 = 0, তাহলে x দাঁড়িয়ে গেল 0। তাহলে FeCO5 এর ক্ষেত্রে অক্সিডেশন স্টেট অফ আয়রন ইজ 0। বুঝতে পারছি? এরকমভাবে তোমাকে ধরো দেওয়া হলো K4 FeCN6, এফিটার কত? তাহলে পটাশিয়াম 4 × +1, Fe x ধরলাম, Cn 6 × -1, Cn -1 হয়, ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু দেখো আসলো +2, তাহলে এখানে Fe এর জারণ স্তর বলবো +2। বুঝতে পারছি? তাহলে এইভাবে কিন্তু রেফারেন্সগুলোকে সাহায্য নিয়ে অজানা কিছু হিসাব করতে পারছি। এবার দেখো আমরা কয়েকটা উদাহরণ নেব, যেগুলো ব্যতিক্রমী উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ। ব্যতিক্রমগুলোই পরীক্ষায় তোমাদের আসবে, যে ব্যতিক্রমী উদাহরণগুলোর ক্ষেত্রে জারণ স্তর কীভাবে ক্যালকুলেট করা যায়। দেখো আমরা প্রথমে যেটা আলোচনা করব একটা উদাহরণ, সেটা হচ্ছে CrO5, ক্রোমিয়ামের জারণ স্তর কত? তাহলে নর্মাল নিয়ম যেটা আমরা শিখেছি সেই হিসাবে যদি ধরি, তাহলে x চলে আসবে +10। কিন্তু এটা ঠিক নয়। কেন ঠিক নয়? এই ব্যতিক্রম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাকে স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। CrO5 যৌগে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একটা প্রজাপতির মতন গঠন। প্রজাপতির মতন গঠন। তাহলে দেখো এখানে মোট 5টা অক্সিজেন আছে ঠিকই, কিন্তু অক্সিজেনগুলোর প্রকৃতি আলাদা। এইখানে অক্সিজেন অক্সিজেন বন্ড, তার মানে পারঅক্সাইড অক্সিজেন। পারঅক্সাইড অক্সিজেন হলে এদের জারণ স্তর হয় -1। তাহলে পারঅক্সাইড অক্সিজেন দেখো 4টে আছে, 1 2 3 4। আর এই অক্সিজেনটা সাধারণ অক্সিজেন, -2 এর একটা, প্লাস ক্রোমিয়াম জানি না, ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল +6। তাহলে এখানে ক্রোমিয়াম দেখব +6 এ আছে, +10 এ কিন্তু নয়, তাহলে এখানে জারণ স্তর হচ্ছে +6। তাহলে এই ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে তোমাদের একটু স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। স্ট্রাকচার মুখস্থ না রাখতে পারলে করতে পারবে। আবার দেখো একটা বলি, H2SO5 সালফারের কত? তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী করলে সালফারের কত আসবে? +2, আর ওধারে -10, মানে +8 চলে আসবে। কিন্তু এর যদি গঠন দেখো, তাহলে গঠন দেখবে এরকম, S ডবল বন্ড O, ডবল বন্ড O, O বন্ড O বন্ড H, O বন্ড H। এটা হচ্ছে H2SO5 এর স্ট্রাকচার। তাহলে এবার এই স্ট্রাকচার থেকে দেখো আমরা কিভাবে হিসাব করব।
এই অক্সিজেনগুলো পারঅক্সাইড অক্সিজেন, তাহলে -1 এর, আর এই অক্সিজেনগুলো সাধারণ অক্সিজেন আছে, তাহলে -2 এর, আর এই হাইড্রোজেনগুলো হচ্ছে +1। তাহলে সালফার জানি না X, অক্সিজেন -1 এর দুটো, -2 এর তিনটে, আর হাইড্রোজেন +1 করে দুটো, =0। তাহলে এটা বাদ চলে গেল, তাহলে x দাঁড়ালো +6। তাহলে H2SO5 যৌগে সালফার জারণ স্তর হচ্ছে +6। বুঝতে পারছি? তাহলে এগুলো ব্যতিক্রম। ব্যতিক্রমের ক্ষেত্রে স্ট্রাকচার তোমাকে মুখস্থ রাখতে হবে। স্ট্রাকচার মনে রাখতে না পারলে তুমি ব্যতিক্রমেরগুলোর উদাহরণে ভুল করবে। ব্যতিক্রম বেশি না, এই 2-4টে যা আছে তোমরা বইও পড়বে, সেখানে যে উদাহরণগুলো আছে সেগুলি প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটাই মেন। আবার দেখো আর একটা উদাহরণ বলি, Fe3O4। তো Fe3O4-এ তুমি যদি নর্মালি দেখো, তাহলে Fe-র অক্সিজেন স্টেট বের করতে হবে 3x, 4 × -2 = 0, তাহলে x কত চলে আসবে +8। কিন্তু Fe3O4 এর ক্ষেত্রে গঠনটা হচ্ছে এরকম, Fe2O3 ডট দিয়ে দুটো স্ট্রাকচার আছে। তাহলে তুমি Fe2O3-তে এখানে Fe-র একবার অক্সিজেন স্টেট বের করো, 2x + 3 × 2 - 2, x +6/2 = +3। আর FeO-তে FeX অক্সিজেন হচ্ছে -2 = 0, তাহলে x হয়ে গেল +2। তাহলে Fe3O4 এর ক্ষেত্রে Fe এর দু রকমের জারণ স্তর আছে, +3 এবং +2। তাহলে এগুলো হচ্ছে ব্যতিক্রমী উদাহরণ। এই উদাহরণগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, তোমরা বইয়ে উদাহরণ পড়বে, বইয়ে এক্সারসাইজ দেওয়া থাকবে, সেই এক্সারসাইজগুলো করবে, তাহলে একটু ধারণা তোমাদের হবে। পরবর্তী ক্লাসে আমরা জারণ সংখ্যার সাহায্য নিয়ে জারণ বিজারণ ক্রিয়ার বিস্তারিত আলোচনা